আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় মানব সম্মেলনের উদ্বোধন করেছেন। ন্যাশনাল টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকার আজ ফের আলোচনায় বসেছে। দেশে তৈরি করোনা ভ্যাকসিন অন্যান্য দেশের ভ্যাকসিনের মতোই কার্যকরী বলে সরকার আশ্বাস দিয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.19%। রাজস্থানের ঝালোয়ারে কয়েকটি কাকের মৃত্যুর ঘটনায় বার্ড ফ্লুর সতর্কতা জারি হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শ্মশান ঘাটের ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25, গ্রেপ্তার 3। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানী ও গবেষকদের মেক ইন ইন্ডিয়া পণ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুণমান এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ভারতকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বিজ্ঞানীরা দুটি মেড ইন ইন্ডিয়া কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে বিরাট সাফল্য অর্জন করেছেন। অ্যাটমিক টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য নতুন দশকে দেশকে আরও গর্বিত করবে। তিনি দেশের যুবাদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা সংস্থা CSIR-কে আরও বেশি করে তাদের কাছে পৌঁছে যাওয়ার আহ্বান জানান। हमारे युवा आज CSIR जैसे संस्थानों के बारे में और ज्यादा जानना समझना चाह रहे हैं। इसलिए मैं चाहूंगा कि CSIR के वैज्ञानिक देश के ज्यादा से ज्यादा स्कूलों के साथ छात्र छात्राओं के साथ संवाद करें, कोरोना काल के अपने अनुभवों को और इस शोध क्षेत्र में किए गए कामों को नई पीढ़ी से साझा करें। इससे आने वाले कल में आपको युवा वैज्ञानिकों की नई पीढ़ी तैयार करने में, उन्हें प्रेरित करने में बड़ी मदद मिलेगी। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ ও লক্ষ্য রয়েছে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যমাত্রা পূরণে নতুন রূপরেখা ও মাপকাঠি তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী আজ ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির উদ্বোধন করেছেন। ন্যাশনাল টাইম স্কেল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে 2.4 ন্যানোসেকেন্ডের সঠিক মাত্রায় নিয়ে আসবে। অন্যদিকে ভারতীয় দ্রব্য নির্দেশক নামক পরীক্ষাগারগুলিতে আন্তর্জাতিক মান অনুযায়ী দেশীয় পণ্যের গুণমান খতিয়ে দেখার ব্যবস্থা থাকবে। নতুন দিল্লির কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি তাদের 75তম বার্ষিকীতে জাতীয় মানব সম্মেলন 2021-এর আয়োজন করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 11টায় ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে কোচি ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এক দেশ এক গ্যাস গ্রিড গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্ণাটক ও কেরলের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা ছাড়াও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গেইল ইন্ডিয়া লিমিটেড 450 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বসানোর কাজ করেছে। এর মাধ্যমে দৈনিক 1,20,00,000 মেট্রিক স্ট্যান্ডার্ড ঘনমিটার গ্যাস পরিবহন সম্ভব হবে। পুরো প্রকল্পের জন্য ব্যয় হয়েছে 3,000 কোটি টাকা। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে আজ নতুন দিল্লিতে সরকার আরেক দফা বৈঠকে বসেছে। এর আগে 6 বার আলোচনা হলেও কৃষি আইন বাতিলের প্রশ্নে কোনো সমাধান সূত্র মেলেনি। 30শে ডিসেম্বর 6ষ্ঠ দফার বৈঠকে কেন্দ্র প্রতিবাদী কৃষক সংগঠনগুলির দুটি দাবি মেনে নেয়। এর একটি পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ এবং অন্যটি বিদ্যুৎ আইন সংশোধনী বিষয়ক। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষক নেতাদের আশ্বস্ত করে বলেছেন, সরকার তাদের সমস্যা সমাধানে দায়বদ্ধ। সৌহার্দ্যপূর্ণ মীমাংসায় পৌঁছতে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP এবং মান্ডি ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সরকার বলেছে, দেশে তৈরি কোভিড-19 ভ্যাকসিন অন্যান্য দেশের ভ্যাকসিনের মতোই কার্যকরী। কোভিড-19 প্রতিষেধকের বিভিন্ন দিক সম্পর্কে বেশ কিছু প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সুরক্ষা এবং কার্যকারিতা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে মানবদেহে প্রতিষেধকের প্রভাব পরীক্ষা করা হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম পর্যায়ে থাকবেন স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারা। দ্বিতীয় পর্যায়ে 50 ঊর্ধ্ব ব্যক্তি এবং কোমরবিডিটি যুক্ত 50-এর নিচে থাকা ব্যক্তিদের টিকাকরণ হবে। মন্ত্রক এও বলেছে, টিকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ব্যক্তির উপর নির্ভরশীল। তবে নিজেকে এই রোগ থেকে সুরক্ষিত রাখতে কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ শিডিউল মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এর ফলে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও সহকর্মীদের মতো ঘনিষ্ঠজনদের মধ্যে কোভিড সংক্রমণে হ্রাস টানা সম্ভব হবে।
ভ্যাকসিন বিশেষজ্ঞ সহ চিকিৎসক মহল করোনা ভ্যাকসিনের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমসের অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া দেশজ ভ্যাকসিন তৈরিতে দেশের গবেষণাগারগুলির অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ভ্যাকসিন তৈরির জন্য ভারতেও গবেষণা চালানো হয়েছে। এই ভ্যাকসিনগুলি সাশ্রয়ী হবার সঙ্গে সঙ্গে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, যা ভারতীয় পরিস্থিতির অনুকূল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ভারতের ভ্যাকসিন অনুমোদনকে স্বাগত জানিয়েছে। সংস্থার আঞ্চলিক অধিকর্তা ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেন, এই পদক্ষেপ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে জোরদার করবে। দেশে কোভিড টাস্কফোর্সের প্রধান নীতি আয়োগের সদস্য ডক্টর VK পাল এই পদক্ষেপকে সময়োপযোগী এবং যথাযথ বলে উল্লেখ করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.19% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 16,505 জন। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 19,557 জন। এই নিয়ে 1,40,40,470 জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হলেন 99,46,867 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট 2,43,953। 24 ঘন্টায় মারা গেছেন 214 জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,49,549-এ। ওড়িশায় এ মাসের 11 তারিখ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খুলে যাচ্ছে। তার আগে আগামী 8 জানুয়ারি থেকে স্কুলগুলিতে শুরু হয়ে যাচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী জুনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে, তবে সব ক্ষেত্রেই মেনে চলতে হবে কোভিড বিধিনিয়ম। বিহারেও কোভিড বিধিনিয়ম মেনে আজ থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চালুর পাশাপাশি কলেজ ও কোচিং সেন্টারগুলিকেও সর্বোচ্চ 50% পড়ুয়া নিয়ে ক্লাস শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে অভিভাবকের লিখিত অনুমতি দেখানোর পরেই তাদের ক্লাস করার ছাড়পত্র দেওয়া হবে। যেসব পড়ুয়া সশরীরে শ্রেণীকক্ষে আসতে রাজি নয়, তাদের অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করতে হবে। করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেই প্রথম পাটনা হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে 15 জানুয়ারি পর্যন্ত এই পদ্ধতিতে কাজকর্ম চালানো হবে। সশরীরে শুনানির জন্য প্রতিটি বেঞ্চ দৈনিক 25টি মামলা গ্রহণ করবে। আইনজীবীরা তাঁদের সঙ্গে একজন ক্লার্ক এবং একজন সহকারী নিয়ে এজলাসে উপস্থিত থাকতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজস্থানের ঝালোয়ার জেলায় বেশ কয়েকটি কাকের মৃত্যুর পেছনে বার্ড ফ্লু দায়ী বলে রাজ্যের পশুপালন দপ্তর জানিয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্তকারী দল পাঠানোর পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম। গতকালই জয়পুর শহরের ঐতিহাসিক জলমহলের কাছে 7টি কাকের দেহ পড়ে থাকতে দেখা যায়। এই নিয়ে গত কয়েকদিনে রাজ্যে 250-র বেশি মৃত কাক পাওয়া গেল। কোটা ও যোধপুরে এই সংখ্যা সর্বাধিক বলে পশুপালন দপ্তরের প্রধান সচিব কুঞ্জিলাল মিনা জানিয়েছেন। মধ্যপ্রদেশেও বার্ড ফ্লুর প্রকোপ ধরা পড়েছে। ইন্দোরের চিফ মেডিকেল ও হেলথ অফিসার পূর্ণিমা গাদারিয়া জানিয়েছেন, ইন্দোরের ডালি কলেজ ক্যাম্পাসে 50টি কাককে মরে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে কয়েকটির শরীরে H5N8 ভাইরাস মিলেছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় একটি শ্মশান ঘাটের শেড ভেঙে কমপক্ষে 25 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 13 জন। পুলিশ জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে মোরাদনগরের এই শ্মশান ঘাটে এক আত্মীয়ের সৎকারের জন্য 38 থেকে 40 জন জড়ো হয়েছিলেন। আচমকা সেই আচ্ছাদন ভেঙে পড়ে। ঘটনাস্থলে মারা যান 17 জন। খবর পেয়ে ছুটে যায় NDRF। মিরাটের বিভাগীয় কমিশনার অনিতা মেশরাম জানিয়েছেন, উদ্ধারের কাজ শেষ হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন। মিরাটের বিভাগীয় কমিশনার এবং মিরাট জোনের পুলিশের ADG-কে ঘটনার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। পণ্য পরিষেবা কর বাবদ 832 কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে GST আধিকারিকরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কোনো রকম রেজিস্ট্রেশন বা শুল্ক না মিটিয়ে সংস্থাটি গুটখা, পান মশলা, তামাকজাত সামগ্রীর উৎপাদন সরবরাহ করত। অবৈধ কারখানাটিতে প্রায় 65 জন শ্রমিক কাজ করেন। বিপুল পরিমাণ কাঁচামাল ও তৈরি সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। আটক সামগ্রীর বাজার মূল্য প্রায় 4,14,00,000 টাকা। বাংলাদেশ রাষ্ট্রসংঘের 75তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে। গৃহীত প্রস্তাব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেদেশের বিদেশমন্ত্রী একে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলে বর্ণনা করেছেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 132টি দেশ। রাশিয়া, চীন সহ 9টি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করে। ভারত ও জাপান সহ 26টি দেশ ভোটদানে বিরত ছিল। ISL ফুটবলে বাম্বলিমে আজ চেন্নাই FC হায়দ্রাবাদ FCর বিরুদ্ধে খেলবে। গতকাল গোয়ার তিলক ময়দানে ইস্টবেঙ্গল 3 গোলে ওড়িশা FCকে হারিয়ে দিয়েছে। এটাই ISL-এর ইস্টবেঙ্গলের প্রথম জয়। অন্য ম্যাচে ফতর্দা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান 2-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় মানব সম্মেলনের উদ্বোধন করেছেন। ন্যাশনাল টাইম স্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।
আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকার আজ ফের আলোচনায় বসেছে। খবর শেষ হলো।